ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। আমি অলিকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আসছে। চুপচাপ চলো, আমি এখনো তোমাকে স্পর্শ না করার শর্ত ভেঙে জেলে যেতে চাইছি না বলে আলভি হাঁটা ধরলো। অলিও কৌতূহল বশত তার পিছু পিছু যেতে লাগলো। ব্যাংকে ঢুকে আলভি অলির থেকে বার্থ সার্টিফিকেট নিল। তারপর অলির জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিজের অ্যাকাউন্ট থেকে পুরো 10,01,00,000 অলির সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিল। অলি তো অবাক চোখে আলভির দিকে তাকিয়ে আছে। তার আলভিকে পাগল বলেই মনে হচ্ছে। আপনি এইসব কি করছেন? আমার এত টাকা লাগবে না, আমি এত টাকা দিয়ে কি করব? আরে ন, তুমি কি করবে সেটা আমি কি করে জানবো? আর আমি জানতেও চাই না, তোমার যা ইচ্ছে হবে তাই করবে। কিছুক্ষণ যেতেই আলভি আবারও অলির উদ্দেশ্যে বলল, এদিকে এগিয়ে এসে তোমার অ্যাকাউন্টে পিন সেট করো। অলি চুপচাপ দাঁড়িয়ে রইল। আলভি এবার প্রচন্ড বিরক্ত হলো। এই মেয়ে একবার কথা বললে শোনে না নাকি বোঝে না? কি হলো, মূর্তির মতো দাঁড়িয়েছো কেন? তাড়াতাড়ি এসে পিন সেট করো, কুইক। আলভির চিৎকার শুনে আশেপাশে সবাই আলভির দিকে তাকালো। অলি তো আলভির কণ্ঠ শুনেই কেঁপে উঠেছে। সে কাঁপতে কাঁপতে আলভির দিকে এগিয়ে গেল। আলভির চেহারা দেখে অলির ভীষণ ভয় করছে। অলির হাত পাও কাঁপছে। আলভি কি বোকা নাকি? এতগুলো টাকা তাকে কেন দিয়ে দিচ্ছে? এসব ভেবে তার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। এমনিতেই মা বাবাকে ছেড়ে আসতে অলির ভীষণ কান্না পাচ্ছে। তার উপর আলভি এরকম করার কারণে অলি না চাইতেও কেঁদে ওঠে। আলভি চোখ বন্ধ করে একটা শ্বাস ফেলে অলির কাছে এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলে, আমি কি তোমাকে মেরেছি? অলি ঠোঁট চেপে না বোধক মাথা নাড়ায়। তাহলে কাঁদছো কেন? অলি কান্নার মাঝেই বলে ওঠে, আপনি খুব খারাপ। অলির কথা শুনে আলভি পুরোই শকড হয়ে গেল। সেই সাথে ভাবতে লাগলো যে সে অলির সাথে বর্তমানে কি এমন খারাপ করেছে যার জন্য অলি তাকে এভাবে বলল। আমি খারাপ কি করলাম? ধমক কেন দিচ্ছেন? আমি তো বললাম টাকার দরকার নেই। দেখো, দেনমোহর পরিশোধ করার স্বামী হিসেবে আমার দায়িত্ব। আমি চাইলে পরও দিতে পারতাম, কিন্তু আমার যদি কিছু হয়ে যায় তখন এর জন্য আমাকে জবাব দিতে হবে। তুমি প্লিজ টাকাগুলো নিয়ে আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। অলি চুপ করে রইল। তার তখন কথা বলার উচিত হয়নি, না জেনে শুনেই বলে দিয়েছিল। আলভি আবারও শান্ত কণ্ঠে বলল, আমি তো খারাপ, কিন্তু তুমি তো ভালো। আর ভালো মেয়েদেরকে এক কথা বারবার বলতে হয় না। একটা পিন সেট করো যেটা তোমার মনে থাকবে, আবার সহজ কিছু দিও না। অলি উপায় না পেয়ে সামনে ঘুরে তাকালো। তারপর একটা পিন সেট করলো। কাউন্টারে থাকা মেয়েটি অলির দিকে একটা ক্রেডিট কার্ড এগিয়ে দিল। আলভি ইশারায় অলিকে সেটা নিতে বলল। অলি একটা ঢোক গিলে সেটা নিয়ে নিল। তারপর আলভি অলিকে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসে। আমি কিন্তু দিনভর পরিশোধ করে দিয়েছে। অলি কান্না ভরা চোখে আলভির দিকে তাকায়। আলভি কেন তাকে এতগুলো টাকা দিল সেটাই সে বুঝতে পারছে না। টাকাগুলো দিতে আলভিকে তো কেউই বাধ্য করেনি। অলি গাড়িতে বসতেই আলভি গাড়ি স্টার্ট দেয়। সন্ধ্যা 7টা নাগাদ তারা বাড়ির সামনে এসে পৌঁছায়। গাড়ি থেকে নামতেই দিহান বলে, এভি, আমি চলে যাচ্ছি, তোরা বাড়িতে যা। আলভি মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই দিহান গাড়ি ঘুরিয়ে নেয়। অলি এক দৃষ্টিতে বাড়িটার দিকে তাকিয়ে আছে। এটাই সেই বাড়ি যেখান থেকে তার বাবা মা সহ তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। আলভি অলির দিকে তাকালো, তারপর একটা শ্বাস ফেলে বলল, অলি, ভেবে দেখো, তুমি চাইলে আমি তোমাকে নিয়ে ফ্ল্যাটে থাকতে পারি। তুমি তো জানোই আমার মা কেমন, তোমাদের সাথেও বাজে বিহেভ করেছিল। আমার মনে হয় না যে এই বাড়িতে তুমি থাকতে পারবে। অলি আলভির দিকে না তাকিয়েই বলল, আমি এই বাড়িতেই থাকবো। বড়লোক বলে আপনার মায়ের খুব অহংকার না? আমিও দেখবো যে আমাকে এইভাবে কিভাবে এই বাড়ি থেকে বের করে এবার। আলভি একটা শ্বাস ফেলে হাঁটা শুরু করলো। অলিও তাকে অনুসরণ করতে লাগলো। আলভিকে দেখে দারোয়ান সালাম দিয়ে গেট খুলে দিল। দারোয়ানকে দেখে বোঝা যাচ্ছে যে আলভিকে দেখে সে ভীষণ খুশি হয়েছে।
মেইন দরজার সামনে এসে আলবি নিজের পকেটে চাবি খুঁজতে লাগলো, কিন্তু তার মনে পড়ল সে ইন্ডিয়া যাওয়ার আগে চাবি নিজের রুমেই রেখে গিয়েছিল। আলবি বেশি না ভেবে কলিং বেল প্রেস করলো। কয়েক সেকেন্ড পর একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল। উর্মিলা, নূরনাহার আর রুনা খাতুন ড্রয়িং রুমেই বসে কথা বলছিল। আলবিকে দেখে তারা তিনজন প্রচন্ড অবাক হয়ে গেল। উর্মি বাড়ির সবাইকে ডেকে আন গিয়ে। আলভির কথা শুনে উর্মিলা মাথা নাড়িয়ে সবাইকে ডেকে আনতে চলে গেল। 2 মিনিটের মাথায় বাড়ির প্রত্যেকটা সদস্য ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। আলভি এসেছে শুনে সবাই এক প্রকার ছুটেই এসেছে। শাহনাজ বেগম আলভিকে দেখে দ্রুত পায়ে তার দিকে এগিয়ে যায়। আলভিকে জড়িয়ে ধরে বলে, বাবা, তুই এসেছিস। আমি জানতাম তুই তোর মায়ের সাথে অভিমান করে বেশি দিন থাকতেই পারবি না। শাহনাজ বেগম জড়িয়ে ধরলেও আলভি এক হাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে, আরেক হাত 2টি ব্যাগ। আলভির থেকে রেসপন্স না পেয়ে শাহনাজ বেগম আলভিকে ছেড়ে দাঁড়ায়। আমি একা আসিনি মা। আলভির শান্ত কণ্ঠের কথাটা শুনে বাড়ির সবাই অবাক চোখে তার দিকে তাকায়। আলভি পেছন ফিরে ইশারা করতেই লাল টুকটুকের শাড়ি পরিহিত অলি এগিয়ে এসে আলভির পাশে দাঁড়ায়। অলিকে এই সাজে আলভির সাথে আসতে দেখে বাড়ির প্রত্যেকের মাথায় বজ্রপাত হলো যেন। অলি সবার দিকে তাকিয়ে একটা কিউট স্মাইল দিল। ও হচ্ছে অলি, আমার ওয়াইফ। অলি এগিয়ে গিয়ে সবার সাথে পরিচিত হয়ে নাও। আলভির কথা শুনে শাহনাজ বেগম অগ্নি চোখে অলির দিকে তাকায়। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। অলি মাথা নিচু করে বলে, নতুন বউকে বরণ করে নিতে হয়। আপনি কাউকে বলুন যে এসে আমায় বরণ করতে, আমি তারপরই বাড়ির ভেতর ঢুকবো। আলভি অলির দিকে তাকালো, তারপর নিজের মায়ের উদ্দেশ্যে বলল, মা, তোমার ছেলে বউকে বরণ করে ঘরে তোলো। কথাটা শোনা মাত্র শাহনাজ বেগম রাগে ফেটে পড়লেন, চিল্লিয়ে বলে উঠলেন, এভি, তুই এই থার্ড ক্লাস মেয়েটাকে বিয়ে করে এনেছিস, তাও আবার আমাদেরকে না জানিয়ে। তোর কি মনে হয় না যে আমাদের এই বিয়ে মেনে নেব? আলভি চুপ করে রইল, কিন্তু অলি বলে ওঠে, আম্মা, আপনি আমাদের এই বিয়ে না মানলে আবারও আমাদেরকে বিয়ে দিতে পারেন। আমার কোনো সমস্যা নেই তাতে, কিন্তু আপনার ছেলে যে কয়বার বিয়ে করবে এই থার্ড ক্লাস মেয়েটাকেই করতে হবে, বুঝলেন? অলির কথাটা শুনে শাহনাজ বেগম এগিয়ে এসে অলিকে চর মারার উদ্দেশ্যে হাত উঠাতেই আলভি অলির সামনে এসে দাঁড়ায়। চরটা গিয়ে আলভির বুকের ওপর পড়ে। শাহনাজ বেগম রাগী চোখে আলভির দিকে তাকায়। আলভি শান্ত কণ্ঠে বলে ওঠে, ও বাচ্চা মেয়ে মা, তুমি ওর কথা কিছু মনে করো না। সব ভুল আমার। আমি ওকে জোর করে বিয়ে করেছিলাম, তবে আজকে নয়। আমি ওকে 3 মাস আগে বিয়ে করেছিলাম। কথাটা শুনে সবার সাথে সাথে অলিও আলভির দিকে চমকে তাকায়। আলভির জন্য অলি কাউকেই দেখতে পারছে না। ওসমান মির্জা এগিয়ে এসে বলে, এসব তুই কি বলছিস? তুই আমাদেরকে না জানিয়ে ওই মেয়েকে কেন বিয়ে করেছিলি? আলভি সরাসরি বলে ওঠে, তোমরা যেভাবে আমাকে না জেনে আমার বিয়ে ঠিক করে ফেলেছিলে, ঠিক সেভাবেই আমিও তোমাদেরকে না জানিয়ে অলিকে বিয়ে করে ফেলেছিলাম। ভেবেছিলাম ওর 18 বছর হওয়া পর্যন্ত এই বিষয়টা গোপন রাখবো, তারপর তোমাদেরকে জানিয়ে ওকে তুলে আনবো। কিন্তু তোমরা তো আমার মতামত জানতেই চাওনি। উল্টো ওকে আর ওর বাবা মাকে অপমান করে বের করে দিয়েছিল। ওকে তোমরা কিচ্ছু বলবে না, কারণ ও আমাকে বিয়ে করতে চায়নি। আমি ওকে জোর করে নিয়ে এসছি, আর কারণটাও তোমরা জানো। কথাটা শোনা মাত্র অলি আলভির পাশে এসে দাঁড়িয়ে আলভির দিকে তাকালো। আলভির চেহারা অনুভূতি শূন্য। আলভি সবার উদ্দেশ্যে বলল, অলিকে বরণ করে ঘরে তোলো। তোমরা তো জানোই যে ও প্রেগনেন্ট। আর একটা কথা শুনে রাখো, ওর জন্যই আমি এই বাড়িতে ফিরে এসেছি, আর বাংলাদেশে ওর জন্য এসেছি। তোমরা ওকে ফেলে দিতে পারলেও আমি তো আর আমার স্ত্রী সন্তানকে ফেলে দিতে পারবো না। তোমাদের যদি ওকে মেনে নিতে প্রবলেম হয় তাহলে বলে দাও, আমি ওকে নিয়ে বাড়ি ছেড়ে আবারও চলে যাব। তার আগে মির্জা বংশের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে যাব। কথাটা শুনে বাড়ির প্রত্যেক অবাক চোখে আলভির দিকে তাকায়। উর্মিলা এগিয়ে এসে বলে, ভাইয়া, তুই এভাবে কেন বলছিস? তুই এই বাড়ির ছেলে, তুই চাইলেও সম্পর্ক ছিন্ন করতে পারবি না। এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। তাছাড়া আমাকে নিয়ে যেহেতু সবার সমস্যা, সেহেতু আমার সাথে সম্পর্ক না রাখাটাই বেস্ট অপশন। সবাই চুপ করে রইল। আলভি একটা শ্বাস ফেলে অলির উদ্দেশ্যে বলল, আমি ওনাদের সমস্যা বাড়াতে চাই না, চলো এই বাড়ি থেকে। আলভি বাড়ি থেকে বেরিয়ে যেতে নেয়, কিন্তু অলি ঠায় দাঁড়িয়ে আছে। আলভি পেছন ঘুরে অলির দিকে তাকাতেই শাহনাজ বেগম নিজের চোখ মুছে বলে ওঠে, নূরনাহার, এভির বউকে বরণ করে ঘরে তোলো।
কথাটা বলেই শাহনাজ বেগম নিজের রুমে চলে যায়। নূরনাহার অনুমতি পাওয়া মাত্রই কিচেনে গিয়ে সবকিছু রেডি করে এনে অলিকে বরণ করতে শুরু করে। এতক্ষণ যাবৎ রূপসা সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এবার আর সহ্য করতে না পেরে সে নিজের রুমে চলে যায়। রুনা খাতুন একবার অলির দিকে তাকিয়ে নিজের মেয়ের পিছু পিছু চলে যায়। নূরনাহার বরণ শেষে অলিকে বাড়িতে ঢুকতে বলল। অলি শাড়িটা একটু উঁচু করে বাড়ির চৌখাট পেরিয়ে ভেতরে এসেই নূরনাহারকে সালাম করলো। নূরনাহার হাসি মুখে অলির মাথায় হাত রাখলো। অলিকে তার পছন্দ হয়েছে। দেখতে শুনতে অলি কারো থেকেই কম নয়। আমি হলাম তোমার কাকি শাশুড়ি। নূরনাহারের কথার উত্তরে অলি মিষ্টি হাসি উপহার দিল। উসমান আর ইয়ামিন মির্জা এক সাইডে দাঁড়িয়ে আছে। উর্মিলা এগিয়ে এসে অলিকে পরিচয় করিয়ে দিল। উনি তোমার শ্বশুর আর উনি তোমার চাচা শ্বশুর। অলি মুখে হাসি টেনে তাদেরকেও সালাম করলো। তারা দুজন মুখে কিছু না বলেই নিজেদের রুমে চলে গেল। ইয়াদ এগিয়ে এসে বলল, আমার সাথে পরিচিত হয়ে নাও ভাবি। আমি হচ্ছি তোমার একমাত্র দেবর। আমার নাম ইয়াদ। তুমি চাইলে আমাকে নাম ধরেই ডাকতে পারো। অলি জিভ কেটে বলল, না না ভাইয়া, আমিও তো বেয়াদব নই যে আপনার নাম ধরে ডাকবো। আমি আপনাকে ভাইয়া বলেই ডাকবো। আলবি এগিয়ে এসে বলল, উর্মি, ওকে নিয়ে গিয়ে দাদুমণির সাথে পরিচয় করিয়ে আন। তুমিও চলো ভাইয়া। তুমি জানো না এই কয়েকদিন তুমি বাড়িতে না থাকে দাদুমণি কত চিন্তা করেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। আলবি ব্যাগগুলো একটা সার্ভেন্টকে দিয়ে অলিকে নিয়ে উর্মিলার সাথে দাদুমণির রুমে যায়। দাদুমণি তাকে দেখে খুশিতে কেঁদেই ফেলে। দাদু ভাই, তুমি এভাবে কেন চলে গিয়েছিলে বলো তো? এত অভিমান কেউ করে? আলবি দাদুমণির সামনে বসে বলল, আমার অভিমান শেষ দাদুমণি। আমি তোমার জন্য একজন ফ্রেন্ড এনেছি। দেখো, বলো তো পছন্দ হয় কিনা। দাদুমণি ভ্রু কুচকে দরজার দিকে তাকাতেই উর্মিলা অলিকে নিয়ে রুমে ঢোকে। অলি দাদুমণির সামনে এসে দাঁড়ায়। দাদুমণি একবার অলির দিকে তাকিয়ে আবার আলভির দিকে তাকায়। দাদুমণি, তোমার গুণধর নাতি একদম বনিয়ে এসেছে। উর্মিলার কথা শুনে দাদুমণি একবার ভালো করে অলির দিকে তাকালো। অলি তো মাথা নিচু করেই রেখেছে। দাদুমণি বসা থেকে উঠে অলির সামনে এসে দাঁড়ায়। অলিকে ওপর নিচ পরখ করে বলে ওঠে, এরকম জীবন্ত পুতুল কোথা থেকে আনলে দাদু ভাই? এটা আনতে কি দেশের বাইরে গিয়েছিলে? দাদুমণির কথা শুনে আলবি একটা শ্বাস ফেলল। অলির তো ভীষণ লজ্জা লাগছে। উর্মিলা হাসতে হাসতে বলে ওঠে, ভাইয়া শুধু বই আনেনি বুড়ি, সেই সাথে বোর প্যাটি করে বাচ্চাও নিয়ে এসেছে। কথাটা শুনে দাদুমণি আরো অবাক হয়ে গেল। সেদিন যেদিন অলিরা এই বাড়িতে এসেছিল সেদিন দাদুমণি অলিকে দেখেনি, তবে সবকিছুই শুনেছিল সে। কারণ শাহনাজ বেগম অনেক জোর জোরেই বলেছিল। অলির এবার ভীষণ লজ্জা লাগছে। দাদুমণি মুখে কিছু না বলে আলমারির দিকে এগিয়ে গেল। তারপর একটা বক্স বের করে অলির সামনে গিয়ে দাঁড়ালো। বক্সটা খুলে দুটো স্বর্ণের চুড়ি অলির হাতে পরিয়ে দিল। অলির ছোট ছোট হাতে চুড়িগুলো অনেক বড় বড় লাগছে। উর্মিলা হাসতে হাসতেই বলল, আমাদের পিচি ভাবিটাই। অলির সাথে সাথেই দাদুমণিকে সালাম করলো। সে লজ্জায় ঠেলায় সালাম করতেই ভুলে গিয়েছিল। উর্মি, ওকে আমার বাম পাশের রুমটা দেখিয়ে দে। উর্মিলা ভ্রু কুচকে আলভির দিকে তাকায়। কেন ভাইয়া, ভাবি ওই রুমে থাকবে কেন? আলভি বলে ওঠে, তুই তো জানিস আমি রুম শেয়ার করতে লাইক করি না, সেজন্যই বলেছে। আলভির কথা শুনে দাদুমণি বলল, এটা কেমন কথা দাদু ভাই? স্ত্রী হচ্ছে ঘরের সবচেয়ে প্রয়োজনীয় বস্তু। তোমার দাদা ভাই তো আমাকে ছাড়া এক রাতও থাকতে পারতো না। আমি কোথাও গেলে সে কি কান্নাকাটি, তারপর বাধ্য হয়েই ফিরে আসতাম। আর তুমি তার নাতি হয়ে বউকে অন্য রুমে রাখবে? আলভির রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তার কপাল আর আমার কপাল এক নয় দাদুমণি। আলভি চলে যেতেই দাদুমণি বলে ওঠে, দাদু ভাই এভাবে বললে কেন? ভাব দেখিয়ে বউকে অন্য রুমে রাখতে বলে এখন কপালের দোষ দিচ্ছে তোমার লাট সাহেব নাতি। অলি চুপচাপ ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। তার ভালো লাগছে না। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। যা ওকে রুমে দিয়ে আয়। এই অবস্থায় মেয়েটা অনেক জার্নি করে এসেছে, বাকি কথা পরে বলা যাবে। নাত বউ, ভালো না লাগলে আমার রুমে এসো, বুঝলে? আমরা জমিয়ে আড্ডা দিব। অলি মাথা নাড়িয়ে উর্মিলার পিছু পিছু চলে গেল। অলিকে আলভির রুমের পাশের রুমটা দেখিয়ে দিয়ে উর্মিলা চলে গেল। অলি পুরো রুম চোখ বুলিয়ে দেখল।
রুমটা অনেক বড় আর প্রয়োজনীয় অনেক আসবাবপত্র আছে। অলি কাপড় চেঞ্জ করার জন্য নিজের ব্যাগ খুঁজলো কিন্তু পেল না। আমার ব্যাগ কোথায় গেল? অলি নিজের রুম থেকে বেরিয়ে এসে আলবির রুমে উকি দিয়ে দেখলো আলবির রুমে নেই। সে দেখলো খাটের সামনেই তার ব্যাগ পড়ে আছে। অলি ধীর পায়ে রুমে ঢুকে ব্যাগটা ধরা মাত্রই আলবি ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে। আলবি সবেমাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে। অলিকে দেখে আলবি কোনো রিয়েক্ট করলো না, কিন্তু আলবিকে শার্টলেস দেখে অলি নিজের চোখ জোড়া ঢেকে নিল। আলবি একটা শ্বাস ফেলে গায়ে একটা শার্ট জড়িয়ে নিল। এখানে এসছো কেন? কিছু লাগবে? অলি আঙুলের ফাঁক দিয়ে আলবিকে শার্ট পরতে দেখে হাত সরিয়ে স্বাভাবিকভাবেই আলবির দিকে তাকালো। আমি ব্যাগ নিতে এখানে এসেছিলাম। তো নিয়ে যাও। অলি ঘুরে চলে আসতে নিলে কিছু একটা ভেবে থেমে যায়। আলবির দিকে তাকিয়ে বলে, মায়ের সাথে একটু কথা বলতাম। আলবি ভ্রু কুচকে বলে, তো বারণ করেছে কে? এমন ভাব করছো যেন আমার অনুমতি ছাড়া কিছুই করবে না। অলি মিনমিনিয়েই বলে, আসলে আমার কাছে ফোন নেই, সেই জন্যই আর কি। আলবি বুঝতে পেরে বলে, যাও ফ্রেশ হয়ে এসো, তারপর কথা বলিয়ে দেব। অলি চলে আসতে নিলে আলবি পেছন থেকে বলে ওঠে, শোনো, শাওয়ার নিলে গরম পানি ইউজ করো। এখন রাত 9টা বাজে, ঠান্ডা লেগে যাবে। অলি আবারও আলবির দিকে তাকায়। গরম পানি করতে হলে তো রান্নাঘরে যেতে হবে। রান্নাঘরটা কোন দিকে? আলবি একটা শ্বাস ফেলে অলির দিকে এগিয়ে এসে বলে, দেখি সরো। অলি সরে দাঁড়াতেই আলবি অলির রুমে আসে। অলিও তার পিছু পিছু আসে। আলবি ওয়াশরুমে গিয়ে অলিকে ডাক দেয়, এদিকে এসো, আমি গিজার ইউজ করে দেখিয়ে দিচ্ছি। অলি গিয়ে আলবির সামনে দাঁড়ায়। তারপর আলবি অলিকে গিজার ইউজ করা শিখিয়ে দেয়। এখন পারবে তো? দেখো, এদিকে ঘোরালে বেশি গরম পানি বের হবে, তো এটা কি আর বেশি ঘোরাবে না। অলি হা করে গিজারের দিকেই তাকিয়ে আছে। আলবি বলে, তুমি পারবে? অলি মাথা নাড়ায়। পারবো, আপনি যান। আলবি ওয়াশরুমের দরজা পর্যন্ত এসে আবারও অলির কাছে গিয়ে বলে, দেখি আমাকে অন করে দেখাও। অলি কপাল কুঁচকে বলে, আমি পারবো তো, আপনি যান। তো দেখাও। অলি অন করে দেখালো। এখন যান। আলবি চলে আসতে নিলে অলিও তার পিছু পিছু আসে ওয়াশরুমের দরজা লক করার জন্য, কিন্তু তখনই শাড়িতে পা লেগে অলি পড়ে যেতে নেয়। ঠিক সেই সময় বাঁচার জন্য সে আলবিরকে পেছন থেকে জড়িয়ে ধরে। আলবি সেখানেই থমকে যায়। অলি নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ায়। আলবি অলির দিকে তাকিয়ে অলির পায়ের দিকে ইশারা করে বলে, তুমি এক্ষুনি পড়ে যেতে নিয়েছিলে? অলি বলে ওঠে, হ্যাঁ, আসলে শাড়িটা লুজ হয়ে গেছে, সেই জন্যই পায়ের সাথে আটকে পড়ে যেতে নিয়েছিলাম। আলবি কয়েকটা ঢোক গিলে বলল, ইউ আর প্রেগনেন্ট অলি, ক্যান্ট ইউ ওয়াক কেয়ারফুলি? আমি তো সাবধানেই। অলি কথা শেষ করার আগেই আলবি তার দিকে এগিয়ে আসতে শুরু করে। অলি পিছিয়ে যেতে লাগলো। কি করছেন? সামনে কেন এগোচ্ছেন? আলবি তাও অলির দিকে এগিয়ে গেল। অলি বাঁচার জন্য দেয়ালের সাথে চিপকে দাঁড়ালো। আলবি অলিকে স্পর্শ না করেই অলির শাড়ির আঁচল টেনে ধরে। সরে যান প্লিজ। আলবি মুখে কিছু না বলে চোখ বন্ধ করে নিল। তারপর এক টানে অলির শাড়ি অনেকটা খুলে ফেলল। অলি আবার ঠোঁট চেপে ফুপিয়ে কেঁদে উঠল। ছেড়ে দিন আমায় প্লিজ। অলির কান্না শুনে আলবি দু পা পিছিয়ে গেল, অন্যদিকে তাকিয়ে বলল, এসব শাড়িটারি কেন পরেছ? দেখো, তোমাকে স্পর্শ করতে চাই না, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো তোমাকে স্পর্শ করতে। অলি কান্না করেই যাচ্ছে। আলবি উপায়ন্তর না পেয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। অলি কান্না করতে করতে ওয়াশরুমের দরজা লক করে দিল। আলবি নিজের রুমে এসে বসলো। তার ভীষণ রাগ উঠছে, তবে রাগটা কি নিজের ওপরে উঠছে নাকি অলের ওপরে উঠছে বুঝতে পারছে না। অলি শাওয়ার নিয়ে বেরিয়ে গেল। তার পরনে হলুদ রঙের টপস আর সাদা হলুদের কম্বিনেশনের স্কার্ট, সাথে সাদা রঙের ওড়না। অলি ওড়নাটা মাথায় পেঁচিয়ে খাটের উপর বসে বসে কান্না করছে। মায়ের কথা খুব মনে পড়ছে। সেই সাথে আলবির করা ব্যবহারে সে অনেক কষ্ট পেয়েছে। সে কয়েক মুহূর্তের জন্য আলবিকে ভালো মানুষ ভেবেছিল। রেপিস্ট কখনো ভালো মানুষ হতে পারে না। আমার তাকে ভালো মানুষ ভাবাটাই ভুল ছিল। অলি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন সময় 9:39। অলির ভাবনার মাঝে উর্মিলা দরজায় নক করে। ভাবি আসবো? অলি নিজের চোখ জোড়া মুছে নিল। ভেতরে এসো আপু। উর্মিলা অলির সামনে বসে বলল, ভাবি ডিনার করতে চলো। অলি কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আমি যাব না আপু, আর তুমি আমায় ভাবি বলে ডেকো না।
এই ডাকটা আমার সাথে যায় না, ভালো লাগে না আমার শুনতে। প্লিজ আমায় তুমি অলি বলেই ডেকো। কিন্তু ভাবি, অলি কান্না ভরা চোখে উর্মিলার দিকে তাকায়। অলির চোখে পানি দেখে উর্মিলা শ্বাস ফেলে বলে, আচ্ছা ঠিক আছে, অলি বলেই ডাকবো, কিন্তু তুমি কাঁদছো কেন? অলি হাঁটুতে মুখ গুজল। উর্মিলা অজান্তেই জিজ্ঞেস করে, তোমার কি বাবা মায়ের কথা মনে পড়ছে? অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মেয়ে হওয়ার সুবাদে উর্মিলা অলির পরিস্থিতি বুঝতে পারছে। অলির মাথার কাপড় সরে গেছে। উর্মিলা অলির মাথায় হাত রেখে দেখে অলির চুল হয়ে যায়। মেয়েটা চুলগুলো ভালো করে মোছেনি। উর্মিলা একটা তোয়ালে এনে অলির মাথা মুছে দিতে লাগলো। অলি এতে করে আরো বেশি কেঁদে উঠল। উর্মিলা ঘাবড়ে গিয়ে বলল, তোমার কি শরীর ভালো লাগছে না? দাঁড়াও, আমি ভাইয়াকে ডেকে আনছি। উর্মিলা চলে আসতে নিলে অলি তার ওড়না টেনে ধরে, নাক টেনে বলে, আপু তোমার কাছে ফোন আছে? একটু দেবে আমায়, আমি মায়ের সাথে কথা বলবো, আমার খুব মনে পড়ছে মায়ের কথা। উর্মিলা এসে অলির সামনে বসলো। তারপর নিজের ফোনটা অলির দিকে এগিয়ে দিল। নম্বর মনে আছে? অলি হ্যাঁ বলক মাথা নাড়ায়। তারপর উর্মিলার ফোনে মায়ের ফোন নম্বর ডায়াল করলো। আসমা বানু আর লিকাত হোসাইন ডিনার করেই সবেমাত্র শুয়েছে। মেয়েকে ছাড়া ঘরটা ভীষণ খালি খালি লাগছে। প্রতিদিন এই সময় সে অলিকে ঘুম পাড়িয়ে দিত। আচ্ছা, আজকে কে তার মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেবে? মেয়েটা ছেলে মানুষই করে চলে তো গেল, কিন্তু থাকতে পারবে তো? তুমি ঘুমিয়ে পড়ো। আলবিকে দেখে যতটুকু বুঝলাম, অলিকেও আটকে রাখবে না। অলির ভালো না লাগলে ও অলিকে আসতে দেবে, আর আমি তো কালকে যাবই অলিকে দেখতে। লিকাত হোসাইনের কথা শুনে আসমা বানু চোখ মুছল। তখনই তার ফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে অলি বলে ওঠে, মা। মা শব্দটা শুনে আসমা বানুর কলিজা জুড়িয়ে গেল। মেয়েটা আজকেই গিয়েছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে। আমার ছোট্ট পরীটা কেমন আছে? ওখানে গিয়ে মাকে ভুলে গেছে, তাই না? অলি চোখ দুটো মুছে হাসার চেষ্টা করলো। তার মাকে বুঝতে দেওয়া যাবে না যে সে তাদের জন্য কান্না করছে। আমি ভুলে যাইনি তোমার মা, আর না তো কোনোদিনও ভুলে যেতে পারবো। তোমরা কেমন আছো মা? খাওয়া দাওয়া করছো তো? আমরা ভালোই আছি রে। আর কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে সবেমাত্র শুয়েছি। তুই খেয়েছিস? না মা, তবে এক্ষুনি খেতে যাব। তুমি আমার জন্য কান্না করো না মা, আমি এখানে ভালো আছি। শাহনাজ বেগমের যে ব্যবহার দেখেছিলাম, তারপরও কি চিন্তা না করে থাকতে পারবো? তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, তাই না? না মা, আমার সাথে আজকে কেউ খারাপ ব্যবহার করতে পারেনি। উনি সবাইকে সামলে নিয়েছেন। কথাটা শুনে আসমা বানু একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারা আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। ধন্যবাদ আপু। এতে ধন্যবাদ বলতে হবে না, বুঝলে? অলি ফোনটা উর্মিলার হাতে দেওয়া মাত্রই তার ফোনে দিহানের কল আসে। উর্মিলা কলটা কেটে দেয়, কিন্তু দিহান ননস্টপ কল দিয়েই যাচ্ছে। তখনই রুমে আলভি আসে। আলভিকে দেখে উর্মিলা উঠে দাঁড়ায়। দিহান কল দিয়েই যাচ্ছে। উর্মিলা না পেরে ফোন সাইলেন্ট করে রাখে। উর্মি, নিচের রুমে যা। উর্মিলা ভ্রুকুচকে আলভির দিকে তাকায়। আমি তো অলিকে ডিনার করার জন্য নিয়ে যেতে এসেছি। উর্মিলার কথা শুনে আলভি রাগী চোখে উর্মিলার দিকে তাকায়। ও তোর ভাবি হয়, নাম ধরে ডাকছিস কেন বেয়াদব? আমি বলেছি সেই জন্যই রাখছে। অলির কথা শুনে আলভি অলির দিকে শীতল চাহনি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি বা কেন বলেছ? অলি রেগে মেগে বলে ওঠে, বেশ করেছি বলেছি। ভাবি ডাক আমার সাথে যায় না। তবে আপনার যদি ডাকটা বেশি ভালো লেগে থাকে, তাহলে আপনি বরং আমাকে ওটা বলেই ডাকুন। অলির কথাটা শুনে আলভি তাজ্জব বনে গেল। মাথা ঘুরতে লাগলো। উর্মিলা তো শব্দ করেই হেসে ওঠে। এদিকে অলি নিজেও লজ্জা পেয়ে যায়। সে উল্টোপাল্টা বলে ফেলেছে। উর্মিলার হাসি থামছেই না। আলভি চোখ কটমট করে উর্মিলার দিকে তাকায়। তুই যাবে এখান থেকে? উর্মিলা চলে যেতে নিলে অলি তাকে আটকায়। আপু, আমিও তোমার সাথে যাব। অলি, তোমার সাথে আমার কথা আছে। উর্মি, তুই যা। আলভির গম্ভীর কণ্ঠ শুনে উর্মিলা বুঝতে পারে যে আলভি এখন খুবই সিরিয়াস। সে কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। অলি বিছানার একপাশে জড়সড় হয়ে বসে আছে। আলভি একটা শ্বাস ফেলে একটা চেয়ার টেনে অলির সামনেই বসে। অলি ভীত চোখে আলভির দিকে তাকায়। কিছুক্ষণ আগে আলভির করা ব্যবহারে সে অনেক ভয় পেয়েছে। দেখো অলি, আমার খারাপ কোনো ইন্টেনশন ছিল না। আমি জাস্ট শাড়িটা খুলে ফেলতে চেয়েছিলাম। আলভির কথা শুনে অলি কেঁদে ওঠে। আলভি একটা ঢোক গিলে অন্যদিকে তাকিয়ে বলে,
আর কখনো শাড়ি পরবে না, বুঝলে? অলি কান্না ভরা চোখে আলভির দিকে তাকায়। এবার ডিনার করতে চলো, অনেক রাত হয়ে গেছে। আলভি চলে আসতে নিলে অলি বলে ওঠে, আপনি আমাকে অতগুলো টাকা দিয়ে নিজেকে মহান প্রমাণ করতে চাইছেন নাকি? অলির কথা শুনে আলভি ভ্রুকুচকে অলির দিকে তাকায়। আপনি আপনার টাকা নিয়ে যান। আমি কিছু দিয়ে দিলে আর ফেরত নেই না, আর টাকার অ্যামাউন্টটা তো তুমিই বলেছিলে, তাহলে এখন নিতে অস্বীকার করছে কেন? টাকার পরিমাণ কম মনে হচ্ছে নাকি? অলি বসা থেকে উঠে এসে আলভির সামনে দাঁড়ায়, চোখ মুছে বলে, আপনি কি মনে করেন আমায়? আমি একটা লোভী মেয়ে আর টাকার জন্য আপনার বিয়ে করেছি? আলভি ঘাড় কাত করে অলিকে পা হাতে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, আমি কেন? যে কেউ মনে করবে তুমি একটা লোভী মেয়ে, কারণ তুমি নিজেকে লোভী বলে প্রেজেন্ট করে এসছো। আমাকে দিয়ে আজগবি শর্তে সাইন করে নিয়েছ। তুমি আমার সম্পত্তি চাও, তাই না? তার জন্য কি তুমি আমাকে মেরে ফেলবে? কথাটা শুনে অলি হতভম্ব হয়ে গেল। আলভি বসা থেকে উঠে দাঁড়ালো। অলি শান্ত কণ্ঠে বলে ওঠে, আপনি আমাকে নিয়ে এসব ভাবলে আবার আমাকে বিয়ে কেন করলেন? আমি জানি আপনি শুধু জেলের ভয়েতেই আমায় বিয়ে করেননি। হঠাৎ করে আলভি অলির দিকে এগিয়ে যেতে লাগলো। অলি পেছোতে পেছোতে খাটের উপর বসে পড়ল। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কারণ আমি তোমাকে ভুলবশত রেপ করেছে। আমি জানি একটা মেয়ের কাছে তার ইজ্জত কতটা মূল্যবান, আর আমি তো সারা জীবন বিয়ে না করে থাকবো না, তাই না? তাই তোমাকে বিয়েটা করে নিলাম। আর কোনো প্রশ্ন? অলি ভয়ে ভয়ে বলে, আপনি আমাকে অতগুলো টাকা কেন দিলেন? আলভি অলির মুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে অলির পেটের দিকে তাকায়, আঙুল দিয়ে ইশারা করে বলে, টাকাগুলো দিয়েছি আমার সন্তানকে 10 মাস ওখানে থাকতে দেওয়ার রেন্ট হিসেবে। কথাটা শুনে অলির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সে ভাবতেও পারেনি যে আলভি এই জন্য তাকে টাকাগুলো দিয়েছে। আলভি কিছুক্ষণ ভেবে বলে ওঠে, বাড়ির কেউ যেন জানতে না পারে যে আমি তোমাকে আজকে বিয়ে করেছি, বুঝলে? অলি চোখ মুছে আলভির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আমি চাই না বেবিটাকে কেউ অবৈধ সন্তান বলুক, আর আমি নিশ্চিত যে তুমিও সেটা চাইবে না। সেজন্য বিয়ের তারিখ 3 মাস পিছিয়ে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছ। অলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। খেতে চলো। অলি চুপচাপ বসে আছে। নিজের পায়ে হেঁটে খেতে চলো, নয়তো তুলে নিয়ে যাব। তোমার সব শর্ত টর্তের পরও এই আলভি তাসনিম মির্জা করে না। তার মানে আপনি কি শর্ত ভেঙে ফেলবেন নাকি? আলভি অলির দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলে, দরকার হলে ভাঙবো। যদি এখনই ভাঙতে চাইছি না, তবে তোমার কাহিনী দেখে মনে হচ্ছে না যে শর্তগুলো বেশি দিন রক্ষা করতে পারবো। হয়তো তুমিও চাও না যে তোমার ওসব ফালতু শর্তগুলো বেঁচে থাকুক। আমি রাইট? 1 থেকে 5 অব্দি গুনবো, তার ভেতর উঠে না দাঁড়ালে তুলে নিয়ে যাব। কথাটা বলার সাথে সাথে অলি উঠে দাঁড়ালো। লোকটা আসলেই ডেঞ্জারাস, এর সাথে আর বেশি জোর খাটানো যাবে না। গুড গার্ল। এভাবেই আমার সবগুলো কথা র্যাপিডলি শুনবে। এক কথা দুবার বলতে পছন্দ করি না আমি, এটা মাথায় ঢুকিয়ে নাও। আলভি রুম থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু অলিও চলে গেল। ডাইনিং টেবিলে বসে সবাই কথা বলছিল। বাকি সবাই কথা বললেও রূপসা চুপচাপ বসে খাবার খাচ্ছে। তার মন ভালো নেই। আলভির পাশে অলি নামের মেয়েটাকে সে মেনে নিতে পারছে না। যদিও এখনো শাহনাজ বেগম তাকে আশা রাখতে বলেছে। রূপসা তো মাকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতেই চেয়েছিল, কিন্তু শাহনাজ বেগম তাদেরকে যেতে দেয়নি। আমি বলি কি, বিয়েটা যখন হয়ে গেছে আমাদের উচিত বড় করে এটা রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করা। ইয়াদের কথা শুনে শাহনাজ বেগম গম্ভীর চোখে তার দিকে তাকায়। ইয়ামিন মির্জা বলে ওঠে, ইয়াদ ঠিক বলেছে, রিসেপশন রাখাটা একটা ভালো আইডিয়া হতে পারে। শাহনাজ বেগম বলল, কোনো প্রয়োজন নেই। ওসমান মির্জা একটা শ্বাস ফেলে বলে, এটা নিয়ে আমরা বিতর্কিত হতে পারি, এমনকি বিষয়টা আমাদের বিজনেসেও প্রভাব ফেলতে পারে। ইয়াদের কথাতে যুক্তি আছে। বাড়িতে নতুন অতিথি আসছে, ব্যাপারটা আড়াল করে রাখার মতো নয়। সেই হিসেবে যত তাড়াতাড়ি সম্ভব রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। শাহনাজ বেগম আর কিছুই বলল না। বিজনেসের ব্যাপার আসলে সে যে কোনো বিষয়েই কম্প্রোমাইজ করতে পারে। বাকিরাও চুপচাপ খাবার খাচ্ছে। তখনই আলভি আসে। অলি তার পেছনেই আছে। আলভি একটা চেয়ার টেনে অলিকে বসিয়ে দিয়ে অলিকে খাবার বেড়ে দিতে লাগলো। সবাই আর চোখে একবার দেখলো, কিন্তু কেউই কিছু বলল না। অলি হাত উঁচিয়ে বলল, হয়েছে, আর দেন না, আমি খেতে পারবো না। আলভি অলির পাশে দাঁড়িয়ে বলে, আচ্ছা আর দিচ্ছি না, ফিনিশ ইট কুইক। অলি চুপচাপ মাথা নিচু করে খেতে লাগলো।
তার মনে হচ্ছে সেই স্কুলের স্যার ম্যাডামদের সামনে বসে খাবার খাচ্ছে। ভীষণ নার্ভাস লাগছে, সেই সাথে মাছ মাংসের গন্ধে তার ভীষণ বমি পাচ্ছে। অলির মুখে বমি দেখে আলভি ব্যাপারটা বুঝতে পারল। তোমার কি সব খেতে প্রবলেম হচ্ছে? হঠাৎ আলভির কথা শুনে অলি কেঁপে উঠল, মাথা নাড়িয়ে না বলল। তারপর জোরপূর্বক এক লোকমা ভাত মুখে নিয়ে চিবোতে লাগলো। তার ভীষণ কান্না পাচ্ছে। আলভি গভীরভাবে অলিকে পর্যবেক্ষণ করছিল। অলি খাবারটা কোনো রকমে গিলে আবারও মুখে দিতে যাবে, তার আগেই আলভি বলে ওঠে, জোর করে খেতে হবে না। তোমার কি অন্য কিছু খেতে ইচ্ছা করছে? অলি মাথা নিচু রেখেই না বোধক মাথা নাড়ায়। আলভি এবার ভীষণ বিরক্ত হলো। এই মেয়েকে নিয়ে সে কি করবে বুঝতে পারছে না। আলভি একবার সবার দিকে তাকিয়ে দেখলো সবাই চুপচাপ খাবার খাচ্ছে। আলভি অলির কানের কাছে ঝুঁকে ফিসফিসিয়ে বলে, তুমি কি চাইছো যে আমি সবার সামনে তোমার উপর চিল্লাচিল্লি করি? অলি তড়িৎ গতিতে আলভির দিকে তাকে না বোধক মাথা নাড়ায়। যদি না চাও তাহলে বলো কি খেতে পারবে? অলি কিছুক্ষণ ভেবে বলে ওঠে, আমি আলু ভর্তা আর টমেটো ভর্তা দিয়ে খেতে পারবো বলে মনে হচ্ছে। কথাটা শুনে আলভি সোজা হয়ে দাঁড়ায়। তারপর সোজা কিচেনে গিয়ে একজন সার্ভেন্টকে আলু ভর্তা আর টমেটো ভর্তা বানিয়ে দিতে বলে। অলি ভীষণ নার্ভাস ফিল করছে। তার ডান পাশে উর্মিলা বসেছে। অলি জানে না যে তার কি হয়েছে, কিন্তু তার নিজেকে আসামি বলেই মনে হচ্ছে। আলভি তাকে যেই সমস্ত কথা বলেছে, এরপর কারো দিকে তাকাতেই সে সংকোচ বোধ করছে। আলভি ঘুরে এসে অলির উদ্দেশ্যে বলল, বেসিন ওইদিকে যাও, হাত ধুয়ে নিজের রুমে চলে যাও, তোমার খাবার সেখানে দিয়ে আসবো। কথাটা শুনে অলি হাঁপ ছেড়ে বাঁচল। হাত না ধুয়েই কোনো দিকে না তাকিয়েই দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল। অলি সিঁড়ি পার করার পুরোটা সময় আলভি চিন্তিত চোখে অলের দিকে তাকিয়ে রইল। এই মেয়েটা না জানি কোন দিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার হার্ট অ্যাটাক করিয়ে দেয়। অলি চলে যেতেই আলভি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অলির রেখে যাওয়া চেয়ারে বসে পড়ল। তারপর বেশি কিছু না ভেবেই অলির রেখে যাওয়া এটো খাবার নির্দ্বিধায় খেতে লাগলো। আলভির কর্মকাণ্ডে উপস্থিত সবাই একসাথে আলভির দিকে তাকালো। আলভি খাবার খাওয়া থামিয়ে দিয়ে বলল, আই সি, তোমরা এমন ভাবে তাকিয়েছিলে বলেই মেয়েটা খেতে পারছিল না। এই চেয়ারে কোনো বিশেষ ব্যাপার আছে নাকি যে তোমরা এইভাবে তাকিয়ে আছো? আলভির কথা শুনে সবাই চোখ সরিয়ে খাবার খাওয়ার মনোযোগ দিল। সবার খাবার শেষ হতেই উসমান মির্জা বলে ওঠে, এভি পরশুদিন তোদের রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করা হবে। ওকে, আমার কোনো সমস্যা নেই। কালকে কি তুই একবার অফিসে যেতে পারবি? বাবা, আমি এমনিতেও কালকে অফিস যেতাম। আলভির হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। অলি তার রুমের শোকেসে থাকা একটা শো পিসের দিকে মনে তাকিয়েছিল। তখন একজন সার্ভেন্ট এসে তাকে খাবার দিয়ে যায়। অলির প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। সে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নেয়। রাত 12:14। অলি ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু চোখ বন্ধ করলেই তার ভয় করছে। এমনিতে একা ঘুমানোর অভ্যাস তার নেই, তার উপর নতুন জায়গা। তার প্রচণ্ড পরিমাণে ঘুম আসছে, কিন্তু চোখ বন্ধ করলে অদ্ভুত অদ্ভুত কল্পনা আসছে। অলি উঠে বসলো। তার রুমের লাইট জ্বালানো, দরজাও লক করেনি, কিন্তু তাও তার ভালো লাগছে না। মনে হচ্ছে আমার এই বাড়িতে আসার আইডিয়াটাই ভুল ছিল। অলি কিছুক্ষণ হাঁটুতে গাল ঠেকিয়ে বসে রইল। তারপর ধীর পায়ে রুম থেকে বেরিয়ে এলো। সে প্রথমে আলভির রুমের দিকে উকি দিল। আলভির রুমের দরজা খোলাই ছিল। অলি সেদিকে যেতে নেবে, ঠিক তখনই তার আলভির করা বিহেভিয়ারের কথা মনে পড়ে যায়। ফলস্বরূপ অলি উল্টো দিকে ঘুরে উর্মিলার রুমের সামনে গিয়ে দাঁড়ালো। এদিকে উর্মিলা ফোন দিহানের সাথে কথা বলছিল। আরে বললাম তো, তখন আমার ফোন দিয়ে অলি ওর মায়ের সাথে কথা বলছিল। সেটা না হয় বুঝলাম, কিন্তু তারপর কল কেটে দিচ্ছিলে কেন? আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করছি? বিরক্ত বোধ করলে বলে দাও, আমি আর কল দেব না। আপনি ভুল বুঝছেন, তখন আমি অলির রুমে ছিলাম। আপনি কল দেওয়ার মাত্রই ভাইয়া এসে পড়েছিল, সেজন্যই কল কেটে দিয়েছি। দয়া করে ভুল বুঝবেন না। হয়েছে, আমাকে আর এত ব্যাখ্যা দিতে হবে না। আমি তো তোমার জাস্ট ফ্রেন্ড, তাই না? উর্মিলা একটা শ্বাস ফেলে বলল, জাস্ট ফ্রেন্ড হলে রাগ করছেন কেন? আমি রাগ করিনি, আর সত্যি বলতে গেলে আমার রাগ করার কোনো অধিকারও নেই। তোমার ফোন ব্যস্ত থাকুক বা তুমি কল কেটে দাও, তোমার যা ইচ্ছা তাই করো। বলেই দিহান কল কেটে দিল। উর্মিলা আবারও দিহানকে কল দিতে যাবে, ঠিক সেই সময় অলি তার দরজায় নক করে। উর্মিলা বিরক্তি নিয়ে ব্যালকনি থেকে রুমে আসলো। এত রাতে আবার কে আসলো? উর্মিলা দরজা খুলে অলিকে দাঁড়িয়ে থাকতে দেখে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, অলি,
তুমি এখানে ঘুমাওনি? অলি একটু ইতস্তত বোধ করলো, মাথা নিচু করেই বলল, আসলে আপু আমার একা ঘুমানোর অভ্যেস নেই, আমি কি তোমার সাথে ঘুমোতে পারি? উর্মিলা হাসি মুখে বলল, তুমি আমার সাথে ঘুমাতে চাও, এটা তো ভালো কথা, ভেতরে আসো না। অলির মুখে হাসি ফুটে উঠল। সে উর্মিলার রুমে ঢুকে উর্মিলার বিছানার উপর বসলো। উর্মিলা দরজা লক করে দিয়ে অলির পাশে এসে বসলো। অলি ঘুমের জন্য চোখ খুলেই রাখতে পারছে না। অলি, তুমি শুয়ে পড়ো। অলি মাথা নাড়িয়ে বেডের এক সাইডে শুয়ে পড়ল। উর্মিলা লাইট অফ করতে গেলে অলি বলে ওঠে, আপু লাইট অন রাখলে কি তোমার প্রবলেম হবে? উর্মিলা অলির দিকে তাকাতেই অলি বলে ওঠে, আসলে নতুন জায়গা তো আমার একটু ভয় করছে। উর্মিলা মৃদু হাসলো, তারপর লাইট না নিভিয়েই অলির পাশে এসে শুয়ে পড়ল। অলি শোনো, তুমি চাইলে প্রতি রাতই আমার সাথে শুতে পারবে, আমার কোনো সমস্যা নেই। ভাবিকে সর্ব অবস্থায় সাহায্য করা ননদ হিসেবে আমার দায়িত্ব। অলি উর্মিলার দিকে ঘুরে একটা কিউট স্মাইল দিল। থ্যাংক ইউ আপু, তুমি অনেক ভালো। জানি, আর আমার ভাইটাও কিন্তু খারাপ নয়, কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে ইদানিং ও এরকম ইরেসপন্সিবলের মতো অ্যাক্ট কেন করছে। বউকে অন্য রুমে থাকতে দিল, তার কারণ হিসেবে বলল ও নাকি রুম শেয়ার করতে পারবে না। হাউ ফানি! আমার তো বলেই দিতে ইচ্ছে করছিল যে আরে তুই রুম শেয়ার করতে না পারলে বিয়ে করেছিস কেন, তার উপর রুম শেয়ার না করে কি বাপ হতে চলেছিস নাকি? কথাটা শুনে অলি কাশতে লাগলো। উর্মিলা ব্যতিব্যস্ত হয়ে উঠে বসলো, তারপর অলির দিকে পানির গ্লাস এগিয়ে দিল। অলেও উঠে বসে পানি খেয়ে নিল। অলি, তোমার কি হলো? আর ইউ ওকে? অলি মুখ মুছে হাসার চেষ্টা করে বলল, না আপু, আমি ঠিক আছি। উর্মিলা কিছু একটা ভেবে বলে উঠল, ভাইয়া বলেছিল তোমাকে নাকি 3 মাস আগে বিয়ে করেছিল, কিন্তু এটা কিভাবে সম্ভব? অলি বলো না, সত্যি কি ভাইয়া 3 মাস আগেই তোমাকে বিয়ে করেছিল? অলি একটা ঢোক গেল, তারপর মাথা নাড়িয়ে বলে উঠল, হ্যাঁ আপু, এটাই সত্যি কথা। কিন্তু 3 মাস আগে কিভাবে সম্ভব? তখন তো তোমাকে চেনারই কথা নয়। অলি কি বলবে খুঁজে পেল না। সে মিথ্যা মিথ্যা কয়েকটা হাই তুলে বলল, ওটা অনেক বড় একটা গল্প আপু, আমরা ভীষণ ঘুম পাচ্ছে, আমি তোমায় কালকে সব খুলে বলবো, এখন ঘুমাই আমি। উর্মিলা আর কি বলবে, সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই অলি শুয়ে চোখ বন্ধ করে নিল। এসবের মাঝে উর্মিলাও দিহানের কথা ভুলে গিয়ে শুয়ে পড়ল। আলভি ল্যাপটপে কাজ করছিল। হসপিটালের রোগী আর কোম্পানি একসাথে সামলানো খুবই কঠিন ব্যাপার, তবুও তাকে সামলাতেই হয়। পরিবারের বড় ছেলে সে। ইয়াদের এখনো পড়ালেখা শেষ হয়নি, যদিও ইয়াদ কোম্পানির বিভিন্ন পোস্ট দেখাশোনা করে। তবে এই কয়দিন বাড়ি থেকে দূরে থাকার কারণে তার অনেক কাজ জমে গেছে। কয়েকটা বিজনেস মিটিংও পরপর কয়েকবার পোস্টপোন করা হয়েছে। কালকে সেসব মিটিংগুলো অ্যাটেন্ড করতে হবে, নয়তো অনেক বড় একটা লস ফেস করতে হবে। তার পিএ কয়েকটা প্রেজেন্টেশন সেন্ড করেছে, আলভি সেসবই রিচেক করছে। অবশেষে তার কাজ শেষ হলো। সে দেয়ালে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন রাত 1:03 বাজে। আলভি দরজার দিকে তাকালো, তার দরজা একদম খোলাই আছে। অলি কি ঘুমিয়ে গেছে নাকি? ওর কোনো সমস্যা হচ্ছে না তো? হলেও কি আমার কাছে আসবে? তখনকার ব্যাপারটার জন্য তো মনে হয় না আমার কাছে আর আসবে। আলভি বেড থেকে নেমে দাঁড়ালো, তারপর অলির রুমের সামনে আসতেই সে থমকে গেল। অলির রুমের দরজা খোলা। আলভি ভেতরে ঢুকে দেখলো অলি রুমে নেই। শিট, এই মেয়েটা আবার কোথায় গেল? আলভি ব্যালকনির আর ওয়াশরুমে খুঁজেও অলিকে পেল না। এই মেয়েটা আমাকে শান্তিতে কাজটাও করতে দেবে না দেখছি। আলভি কিছু একটা ভেবে উর্মিলা রুমের সামনে এসে দাঁড়ালো। কয়েকবার নক করার পরেও উর্মিলা দরজা খুলল না। আলভি আবার নিজের রুমে ফিরে এসে উর্মিলার নম্বরে কল দিল। ফোনের রিংটোনে উর্মিলার ঘুম ভেঙে গেল। সে ফোনটা হাতে নিয়ে ঘুম ঘুম কণ্ঠেই বলল, হ্যালো। অলি কোথায়? আলভির ঝাঁঝালো কণ্ঠ শুনে উর্মিলা ফোনটা সামনে এনে দেখলো আলভির নম্বর। উর্মিলা জড়ালো কণ্ঠেই বলল, চিন্তা করিস না ভাইয়া, ও আমার রুমেই আছে। ওকে বাঁচিয়ে দে। ও ঘুমিয়ে গেছে ভাইয়া। দরজা খোল। উর্মিলা এবার ভীষণ বিরক্ত হলো। কি হয়েছে তোর? কেন বিরক্ত করছিস? বললাম তো ঘুমিয়ে গেছে, আর প্লিজ আমাকেও ঘুমোতে দে। আলভি এবার রেগেমেগে বলে ওঠে, দরজা না খুলে ভেঙে ফেলবো, তারপর ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় মারলে তোর ঘুম ছুটে যাবে। 5 পর্যন্ত কাউন্ট করব। উর্মিলা হাই তুলতে তুলতেই দরজা খুলে দিল।
দরজা খোলা মাত্রই আলবি টর্নেডোর বেগে রুমে ঢুকে পড়ল। আলবির চেহারা দেখে উর্মিলার ঘুম ছুটে গেল। আলবি অলির সামনে এসে দাঁড়ালো। আমার ঘুম উড়িয়ে দিয়ে শান্তি মতো ঘুমানো হচ্ছে? আলবি উর্মিলার দিকে তাকিয়ে রাগী স্বরে বলল। ও এখানে কেন? উর্মিলা এগিয়ে এসে মিনমিনিয়ে বলল। ও একা ঘুমাতে পারছিল না, সেই জন্যই আমার রুমে এসেছিল। আসলে কি ঘুমাতে দিতে হবে নাকি? বেয়াদব কোথাকার, দাঁড়া তোর ব্যবস্থা করছি আমি। উর্মিলা বেশ অবাক হয়ে গেল, ভ্রুজোড়া কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, আমি কি বেয়াদবি করেছি? আর তুই আমার কি ব্যবস্থা করবি? ভাবে কি নিজের রুমে ঘুমোতে দেওয়া বেয়াদবি নয়? উর্মিলা চোখমিত নয়নে আলভির দিকে তাকিয়ে রইল, কিন্তু আলভির কথা তার মাথার উপর দিয়েই গেছে। দাঁড়া তোর বিয়ের ব্যবস্থা করছে, তারপর দেখবো এই ফাসিল মেয়ে কার সাথে ঘুমাতে যায়। তুই কি ড্রিঙ্কস করেছিস ভাইয়া? আবুল তাবুল বকছিস কেন? ঝেড়ে কাশ। আলভি রেগে মেগে উর্মিলার দিকে এগিয়ে গিয়ে এক হাতে উর্মিলার চুল টেনে ধরল। আহ ভাইয়া, লাগছে, ছাড় আমাকে। বড় ভাইয়ের সাথে বেয়াদবি করে আবার তারই মুখে মুখে তর্ক করছিস? আরে তুই ওকে নিজের রুমে জায়গা না দিলেও কোথায় যেত বল? ছাড় ভাইয়া, আমার চুল ছিঁড়ে যাবে। আগে বল। আমি জানি না, মাফ কর ভাইয়া, আমি আর তোর বউকে আমার রুমে জায়গা দেব না। কথাটা শোনা মাত্রই আলভি উর্মিলার চুল ছেড়ে দিল। উর্মিলা গাল ফুলিয়ে বলল, তোর বউকে নিয়ে বের হ আমার রুম থেকে। তুই বেরিয়ে যা। উর্মিলা অবাক হয়ে গেল। ইয়ার কি করছিস? আমার রুম থেকে আমি কেন বের হব? যাবি নাকি চুল হারাবি? উর্মিলা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। দজ্জাল ভাই একটা, তোর 100টা ছানাপোনা হবে দেখিস। আমি তোকে বদদুয়া দিলাম, সারা জীবন হাগুমতো পরিষ্কার করতে করতে তুই টাকলা হয়ে যাবি। কি বললি? উর্মিলাকে আর পাইকে। উর্মিলা দৌড়ে অলির রুমে গিয়ে দরজা লক করে দিল। আলবিও একটা শ্বাস ফেলে দরজা লক করে দিল। তারপর অলির সামনে এসে দেখলো অলি নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে। অলি বাম কাত হয়ে শুয়ে আছে। বেনি করা লম্বা সিল্কি চুলগুলো খাটের সীমানা পেরিয়ে মেঝেতে ছড়িয়ে আছে। অলি গভীর ঘুমে মগ্ন, আরামে ঘুমাচ্ছে। সেই জন্যই তাদের ভাই বোনদের ঝগড়ার আওয়াজে তার ঘুম ভাঙেনি। আলবি প্রথমেই এসির টেম্পারেচার কমিয়ে দিল, তারপর অলির গায়ে কমফোর্টার জড়িয়ে দিয়ে লাইট নিভিয়ে দিল। এরপর ধীরে ধীরে পা ফেলে বেডের অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। আলবি ডান দিকে ফিরে শুয়েছে। তার হৃদস্পন্দন বেড়ে গেছে। কিছুক্ষণ যেতেই আলবি মনে মনেই বলে ওঠে, সরি হানিবি, বাট আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ এনিমোর। বলে আলবি অলির দিকে ঘুরে কমফোর্টার ওপর দিয়েই অলিকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে আনলো। অলির ঘাড় মুখ গুজে দিয়ে কয়েকটা বার বড় বড় শ্বাস নিল। আই এম সরি, বাট আই লাভ ইউ সো মাচ। তোমার আজকের পরিস্থিতির জন্য আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। ইউ নো, ইউ আর মাই মোস্ট প্রিশিয়াস ট্রিজার। আমি কখনো চাইনি এত তাড়াতাড়ি তোমাকে এরকম সিচুয়েশনে ফেলতে। আলভি অলির কানের কাছে ফিসফিসিয়ে কথাগুলো বলছিল, যার জন্য অলি একটু নড়ে চড়ে উঠল। আলভি একটু ঘাবড়ে গেল। অলি যদি চোখ মেলে তাকে দেখে তাহলে নির্ঘাত চিৎকার দিয়ে উঠবে। আলভি হাতের বাঁধন আলগা করতে অলি কমফোর্টার মুড়ে দিয়ে ঘুমিয়ে গেল। আলভি কিছুক্ষণ চুপ করে থেকে পুনরায় আলতো হাতে অলিকে জড়িয়ে ধরল। হানিবি, তুমি অনেক বোকা। আমাকে দিয়ে কতগুলো ফালতু শর্তে সাইন করে নিয়েছ। তুমি আমাকে শর্ত দিয়েছ যে আমি তোমাকে স্পর্শ করতে পারবো না, কিন্তু সে তুমি কাবির নামে সাইন করে তোমার অস্তিত্ব আমার নামে লিখে দিয়েছ। তুমি যে মুহূর্তে কবুল বলেছ সেই মুহূর্তে তুমি আমার হয়ে গেছ। একই মুহূর্তে তোমার প্রতি আমার অধিকার জন্ম নিয়েছে। সেই অধিকারের কাছে তোমার কাগজ কলমে লেখা 4 নম্বর শর্তটা যে বড্ড দুর্বল। আমি তোমাকে টাচ করবো হানিবি, 100 বার করব। আমার সময় হলে আমি নিজের অধিকার বুঝে নেব। মনে মনে কথাগুলো আওড়াতে আওড়াতেই আলভি ঘুমিয়ে গেল। মাঝরাতে কারো নাক ডাকার শব্দে অলির ঘুম হালকা হয়ে এলো। সে পিটপিট করে তাকিয়ে দেখলো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। অলির মাথা উঁচু করে এদিক সেদিক তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। অলি হাত দিয়ে পরখ করে দেখলো তার ডান পাশে কেউ শুয়ে আছে। মূলত সেই নাক ডাকছে। অলির সেই রাতের কথা মনে পড়ে গেল। সেই রাতে আলভির নাক ডাকার শব্দেই অলির সেন্স ফিরে পেয়েছিল। সেই সাথে পাশে শুয়ে থাকা ব্যক্তির শরীর থেকেও আলভির ব্যবহার করা পারফিউমের ঘ্রাণ আসছে। এসব ভাবনা মাথায় আসতেই অলি বিছানার অন্য প্রান্তে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ঘুমের ঘোরেই বলল, উর্মিলা আপু, তুমিও দেখি তোমার ভাইয়ের মতো নাক ডাকো। আর তুমি আর তোমার ভাই কি একই ব্র্যান্ডের পারফিউম ইউজ করো নাকি? অলি বিড়বিড় করে কথাগুলো বলল, তারপর আবারও ঘুমিয়ে গেল। আলভি গভীর ঘুমে থাকায় সেও অলির কথা শুনতে পেল না।
সকাল 7টার দিকে আলভির ফোন বেজে ওঠে। আলভি ঘুমের ঘোরেই ফোনটা রিসিভ করে কানের কাছে ধরলো। ভাইয়া, বের হো আমার রুম থেকে, আমাকে কলেজের জন্য রেডি হতে হবে। আমি তো বুঝতেই পারছি না, নিজেদের রুম রেখে তুই তোর বউকে নিয়ে আমার রুম দখল করেছিস কেন? রং নাম্বার। বলে আলভি কল কেটে দিয়ে অলির দিকে ফিরতেই অলি বাম হাতটা এসে তার ডান গালের ওপর পড়ে। আলভি ব্যথা পেয়েছে, সেই সাথে তার ঘুমও উবে গেছে। আলভি তড়িঘড়ি করে উঠে বসলো। বাহ, কি সুন্দর একটা সকাল। বউয়ের হাতে চর খেয়ে ঘুম ভাঙলো। আলভি নিজের গালে হাত বোলাতে লাগলো। অলি তো হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। আলভি বেশ কিছুক্ষণ ঘুমন্ত অলির মুখখানা তাকিয়ে রইল। ও নো, আমার এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত। আলভি তাড়াতাড়ি খাট থেকে নেমে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আলভিকে রুমে থেকে বের হতে দেখে উর্মিলা এগিয়ে এসে চোখ ছোট ছোট করে আলভির দিকে তাকালো। আলভি মাথা চুলকাতে চুলকাতে বলল, সর সামনে থেকে। তোর কাহিনী কি ভাইয়া? রুম শেয়ার করতে পারবি না বলে বউকে অন্য রুমে থাকতে বললি, আবার রাত হতে এমন ভাব করলি যেন বউ ছাড়া তোর দম বন্ধ হয়ে যাচ্ছিল। তোর ব্যাপার স্যাপার তো ভালো ঠিকছে না। আমি এতে গবেষণা না করে মাথাটা স্টাডিতে খাটা। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারলে কিন্তু সত্যি সত্যি তোর বিয়ে দিয়ে দেব। উর্মিলা একটু লজ্জা পাওয়া অভিনয় করে বলল, বিয়ের টপিকটা খুব একটা খারাপ নয় ভাইয়া, তুই ভেবে দেখতে পারিস। আলভি শার্টের হাত ফোল্ড করতে করতে বলল, তাই নাকি? তাহলে বল, তোর জন্য রিক্সাওয়ালা খুঁজবো নাকি মুচি খুঁজবো? উর্মিলা ভীষণ রেগে গেল। ভাইয়া! রেগে যাচ্ছিস কেন? এই দুটো ভালো না লাগলে আমার কাছে আরো একটা অপশন আছে। সেটা কি? সেটা হলো নাপিত। কথাটা শুনে উর্মিলা আরো বেশি রেগে গেল। তুই অনেক মুজি ভাইয়া, নিজে পছন্দ করে বিয়ে করেছিস আর আমার জন্য রিক্সাওয়ালা মুচি বা নাপিত খুঁজবি? আলভি উর্মিলার মাথায় চাপড় মেরে বলল, কোনো পেশাকে ছোট করতে নেই উর্মি। তাই বলে আমার মতো একজন এডুকেটেড মেয়েকে তুই রিক্সাওয়ালা মুচি বা নাপিতের কাছে বিয়ে দিবি? আরে আমি তো তোকে বিয়ে দিতে চাইছি না, সেজন্য তো স্টাডিতে মাথা কাটাতে বললাম। দেখ, ভালো রেজাল্ট করতে না পারলে তো তোকে 3টার মধ্যে থেকে একটাকে চুজ করতে হবে। উর্মিলা আর কথা না বাড়িয়ে গাল ফুলিয়ে নিজের রুমে যেতে নিল। তখনই আলভি বলে ওঠে, অলিকে বলিস না যে আমি রাতে ওর সাথে ছিলাম। উর্মিলা উত্তর না দিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। সকাল 8টার দিকে অনেক ঘুম ভাঙলো। অলি উঠে আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। আজকে নতুন জায়গা হিসেবে তার বেশ ভালোই ঘুম হয়েছে। অলি এক হাত পেটের উপর রেখে মুখে হাসি টেনে বলল, শুভ সকাল বাবু। অলি উঠে দাঁড়ালো। ওড়নাটা মাথায় পেঁচিয়ে উর্মিলার রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যেতে নিতেই দেখলো রূপসা হাতে করে একটা মগ নিয়ে তাকে পাশ কাটিয়ে আলভির রুমের দিকেই এগিয়ে যাচ্ছে। অলি রূপসাকে চিনতে পারল না, যদিও সে খাবার টেবিলে রূপসাকে এক ঝলক দেখেছিল, কিন্তু রূপসাও রুনা খাতুনের সাথে তার পরিচয় হয়নি। অলি হাঁটার গতি কমিয়ে দিল। রূপসা আলভির দরজায় নক করে দাঁড়িয়ে আছে। অলি রূপসার দিকে এগিয়ে গিয়ে হালকা হেসে বলল, আপু শুনুন না। অলির কণ্ঠ শুনে রূপসা অলির দিকে তাকালো। অলিকে দেখা মাত্রই আপনা আপনি তার কপাল কুঁচকে গেল। অলি হাসি মুখেই বলল, আপনি সম্পর্কে আমার আপুই তো হন, তাই না? অলির মুখের হাসি দেখে রূপসার শরীর পুড়ে যাচ্ছে। মেয়েটা যেন উড়ে এসে জুড়ে বসেছে। রূপসাকে চুপ করে থাকতে দেখে অলি ভ্রু কুঁচকে তাকায়, মুখটাকে মলিন করে বলে, আপু আপনি কি কথা বলতে পারেন না? কথাটা শুনে রূপসা অনেক চটে গেল। সে কিছু বলতে যাবে তার আগে আলভি দরজা খুলে রূপসার দিকে জিজ্ঞাসা দৃষ্টি নিক্ষেপ করে। রূপসা নিজের রাগ কন্ট্রোল এনে আলভির দিকে কফির মগটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া তোমার কফি। আলভি একবার রূপসার দিকে তাকিয়ে তারপর অলির দিকে তাকালো। এক হাতে কফির মগটা নিয়ে ছোট্ট করে বলল, থ্যাংক ইউ। আলভি পুনরায় রুমে ঢুকে দরজা লক করে দিল। অলি অবাক চোখে রূপসার পানে তাকিয়ে আছে। রূপসার চোখ পাকিয়ে একবার অলির দিকে তাকিয়ে দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। অলি একটা শ্বাস ফেলে নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে খাটের উপর বসলো। অলি, ব্রেকফাস্টে কি খাবে? আচমকা আলভির কণ্ঠ শুনে অলি দরজার দিকে তাকালো। আলভি একদম স্যুট পরে রেডি হয়ে দরজার এক হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। অলি উঠে এসে আলভির সামনে দাঁড়ালো, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কোথাও যাচ্ছেন? তোমার কি আমাকে বেকার বলে মনে হয়? আপনি বলেছিলেন প্রশ্নের উত্তরে প্রশ্ন করতে নেই। আলভির ঠোঁটের কোণে শুকনো হাসি ফুটে উঠল, যা দেখে অলি থমকে গেল। হাসছেন কেন? আলভি মুখটাকে পুনরায় অনুভূতি শূন্য করে অলির দিকে তাকিয়ে বলল, আমি প্রশ্ন করিনি, উত্তর দিয়েছে।
আমার কথার মাঝে তোমার উত্তর লুকিয়ে আছে। অলির মাথা ঘোরাতে লাগলো। অলি কিছু মুহূর্ত চুপ থেকে বলে ওঠে, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা সাপটা ভাবে বলে দিলেই তো পারতেন যে আপনি রোগী দেখতে যাচ্ছেন। আমি রোগী দেখতে চাচ্ছি না, ক্লায়েন্টের সাথে মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি। কিসের ক্লায়েন্ট? আলভি একটা শ্বাস ফেলে অলির দিকে তাকায়। অফিস যাচ্ছে, নতুন প্রজেক্ট লঞ্চ করা হবে, সেটা নিয়ে কয়েকজন ফরেন ক্লায়েন্টের সাথে মিটিং আছে। অলি কিছু বুঝতে পারলো না। অফিসে যাচ্ছেন মানে? আপনি না ডক্টর? ইয়েস, তবে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের কোম্পানি আছে, এর কয়েকটা শাখায় বাইরের কান্ট্রিতেও আছে। আর আমাদের কাজ হলো নতুন নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করা এবং সেগুলোর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। এছাড়া আরও অনেক কাজ আছে, তুমি চাইলে আমি তোমাকে ডিটেলসে বলতে পারি। অলি হা করে তাকিয়ে আছে। আলভি বার দুয়েক পলক ফেলে জিজ্ঞেস করলো, হা করে আছো কেন? তোমার কি ক্ষুধা লেগেছে? অলি তরাক করে মুখ বন্ধ করে ফেলল। কথা ঘোরানোর জন্য বলে, আমি ওসব জেনে কি করব? আপনি বরং নিজের কাজে যান। কি করব মানে? তোমার অবশ্যই জানা দরকার আছে। অলি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আলভি স্বাভাবিক স্বরেই বলে ওঠে, আমি মরে টরে গেলে তুমিই তো এসবের মালিক হবে, তখন তো আমাকে কোম্পানির কাজগুলো দেখাশোনা করতে হবে, তাই না? আলভির কথাগুলো শুনে অলি হতবাক হয়ে গেল। লোকটা যে বারবার তাকে সতর্কগুলোর জন্য খোঁচা মারছে সেটা সে বেশ ভালোভাবেই বুঝতে পারছে। চুপ করুন, এসব শুনতে ভালো লাগছে না। আপনার কোম্পানির মালিক হওয়ার কোনো ইচ্ছে নেই আমার। আলভি অলির দিকে 2 পা এগিয়ে আসলো, ফলস্বরূপ অলিও 2 পা পিছিয়ে গেল। আপনি কথায় কথায় এগিয়ে কেন আসেন? তুমি পিছিয়ে যাও কেন? আবারও প্রশ্নের উত্তরে প্রশ্ন করছেন। প্রশ্নের মাঝে উত্তর আছে। অলি নিজের পরনের পুরোনো মাথা সহ পুরো শরীরের ওপরিভাগ পেঁচিয়ে নিল। আলভি ঠাট্টার স্বরেই বলল, তোমার মালিক হওয়ার ইচ্ছা না থাকলে ওরকম শর্ত দিয়েছিলে কেন? অলি চুপ করে রইল। কি হলো বলো? দেখো অলি, ভালো শাস্তি হবে না, তুমি যেমন তেমনই বিহেভ করো। আলভি কথা শুনে অলির ভীষণ খারাপ লাগলো। এখন তোমার সাথে কথা বলার টাইম নেই, একজন সার্ভেন্টকে পাঠিয়ে দেব, যা খেতে পারবে তাকে বলে দিও। আলভি ঘুরে চলে আসতে নিলে অলি বলে ওঠে, আপনার এত সমস্যা হলে আমি আমার শেষ শর্তটা উঠিয়ে নেব। আলভি অলির দিকে তাকিয়ে বলল, আই হ্যাভ নো প্রবলেম। আমি মরে যাওয়ার পর সম্পত্তি কে পাবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আর থাকার কথাও নয়, তাই না? শুধু আমার মা বাবা আর বোনকে দেখে রেখো। কথাটা শুনে অজান্তেই অলির বুক ধক করে উঠল। আলভি চলে আসাতে নিলে অলি দ্রুত গতিতে আলভির সামনে এসে দাঁড়ালে আলভি অবাক চোখে অলির দিকে তাকায়। আপনি এইভাবে কেন বলছেন? আলভি গা ছাড়া ভাব নিয়ে বলল, কিভাবে বললাম? অলি কিছু বলতে নিলে তার গলা আটকে আসে। অলির অবস্থা দেখে আলভি চিন্তিত হয়ে পড়ে। অলির দিকে এগিয়ে যেতে নিলে অলি পিছিয়ে যায়। আপনি অনেক খারাপ। আলভি অলিকে ধরতে গেলে অলির হাত সরিয়ে দেয়। আলভি অসহায় কণ্ঠে বলে ওঠে, আরে কি করেছে আমি, বলবে তো? অলি এক নাগারে বলতে লাগলো, আপনি কোথাও যাওয়ার আগে এভাবে কেন বলে যাচ্ছেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কিছুক্ষণ পরেই মরে যাবেন। কথাটা শুনে আলভি নিশ্চুপ হয়ে যায়। কয়েক সেকেন্ড পর বলে ওঠে, আমি যদি মরেও যাই তাতে তোমার কি? আমি খারাপ লোক, সেই সাথে একজন রেপিস্ট হিসেবে আমার তো মরে যাওয়া উচিত, তাই না? তুমিই তো বলেছিলে। অলি থমকে গেল। হ্যাঁ, আলভি ঠিকই বলেছে, কিন্তু তার কষ্ট লাগলো কেন? কি হলো বলো? আমার তো মরে যাওয়াই উচিত, তাই না? অলি নিজেকে সামলে বলে ওঠে, আপনি মরে গেলে আমার বাবু অনাথ হয়ে যাবে, তাই আপনার বেঁচে থাকা উচিত। অলির উত্তরটা আলভির পছন্দ হলো না, তবে সে যা শুনতে চেয়েছে সেটা বর্তমানে অলির মুখ থেকে শুনতে চাওয়াটাও হয়তো ভুল। হোয়াটএভার, সামনে থেকে সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। অলি চুপচাপ সরে দাঁড়ালো। আলভির পা ফেলে চলে গেল। রূপসা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তার মন ভালো নেই। আলভি এরকম কিছু করবে সে স্বপ্নেও ভাবতে পারেনি। সেই ছোটবেলা থেকে আলভিকে সে ভালোবাসতো। এভি, তুমি কখনো আমার ভালোবাসাটা দেখলে না। কেন দেখলে না বলো? আমার মাঝে কিসের কমতি ছিল? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। রূপসার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তার বুকটা ফেটে যাচ্ছে। সে কিছুতেই অলিকে মেনে নিতে পারছে না। রূপ, তুই রেডি হসনি এখনো? আচমকা পেছন থেকে আসা কারো আওয়াজে রূপসা তড়িৎ গতিতে নিজের চোখ জোড়া মুছে নিল। নিজেকে স্বাভাবিক করে দরজার দিকে তাকাতেই দেখলো ইয়াদ দাঁড়িয়ে আছে। ইয়াদ রূপসার দিকে এগিয়ে এসে বলল, কিরে, দেরি হয়ে যাচ্ছে তো। তুই তো জানিস আজকে আমাদের বাস্কেটবলের টুর্নামেন্ট আছে। তারপর ভাইয়া অফিসে গেছে। কলেজ শেষে আমাকে সেখানেও যেতে হবে।
তাড়াতাড়ি চল, নয়তো তোকে রেখেই চলে যাব। রূপসা একটা শ্বাস ফেলে বলে ওঠে, তোমার যদি বেশি তাড়া থাকে তাহলে অপেক্ষা করছো কেন? চলে যাও, এমনিতেও আমাকে নিয়ে কেউ ভাবে না। ইয়াদ সবসময়ের মতোই হাসি দিয়ে বলল, তুই কি ভাইয়ার কথা বলছিস? রূপসা স্বভাব সুলভ মাথা নিচু করে রাখলো। তার ভালো লাগছে না, সবকিছুই বিষাদ লাগছে। আলবিকে সে ভালোবাসতো, এখনো ভালোবাসে। ইয়াদ এবার মুখটাকে সিরিয়াস করে বলল, একটা সত্যি কথা বলি শোনো, ভাইয়া তার বউকে অনেক বেশি ভালোবাসে, তাই তার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। রূপসা অগ্নি চোখ ইয়াদের দিকে তাকায়, তারপর শক্ত কণ্ঠে বলে ওঠে, এভি একবারও বলিনি যে ও ওই মেয়েটাকে ভালোবাসে। আমার বিশ্বাস যে ওই মেয়েটা এভিকে ফাঁদে ফেলেছে। ইয়াদ হেসে উঠল, ট্র্যাপে ফেলেছে, তাও আবার ভাইয়াকে? আনবিলিভেবল। দেখ, তোকে ভালোর জন্যই বলছি, ভাইয়া আর তার বউয়ের মাঝে কাবাবের হাড্ডি হতে যাস না। রূপসা ভ্রু কুচকে তাকালো, সন্দিহান কণ্ঠে বলল, বাহ, মেয়েটা আসতে না আসতেই দেখছি সবার মন জয় করে নিয়েছে। ইয়াদ, তুমি ওর কথা ভাবলে কিন্তু নিজের বোনের কথা ভাবলে না। তুমি আমাকে বলতে পারলে যে আমি ওদের মাঝে কাবাবে হাড্ডি হতে যাব? তুমি বুঝতে পারছো না ইয়াদ, যে মেয়েটা আমার কত বড় ক্ষতি করেছে? ইয়াদ একটা শ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নিল, তারপর কয়েক সেকেন্ড পর চোখ মেলে বলল, আমি চাই না যে তুই আরো বেশি কষ্ট পাস। রূপসা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়, আমি পরিষ্কার বুঝতে পারছি যে ভাইয়া তার বউকে অনেক বেশি ভালোবাসে, আর তুইও ভালো করে জানিস যে ভাইয়া কম্প্রোমাইজ করার মতো লোক নয়। এতদিনে যখন তার মনে নিজের জন্য জায়গা করে নিতে পারিসনি, তখন আর চেষ্টা না করাটাই ভালো। রূপসা এক হাতে চোখ মুছে নিল, তারপর অন্যদিকে তাকিয়ে বলল, মামুনি বলেছে হাল না ছাড়তে। সে ওই মেয়েটাকে মেনে নিবে না। ওই মেয়েটাকে যে করেই হোক সে এভির জীবন থেকে সরাবেই। তারপর এভির কাছে আমাকে চুজ করা ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না। রূপসার কথা শুনে ইয়াদ ভীষণ রেগে গেল। সে কিছু বলতেই যাবে, তার আগেই উর্মিলা দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, তোমাদের হলো নাকি আমি একাই চলে যাব? ইয়াদ দ্রুত পায়ে রূপসার রুম থেকে বেরিয়ে এলো। উর্মিলাকে কিছু না বলেই হনহন করে চলে গেল। উর্মিলা ভ্রু কুচকে সেদিকেই তাকিয়ে রইল। এর আবার কি হলো? মুখটাকে এভি ভাইয়ার মতো করে রেখেছে কেন? উর্মিলা রূপসার দিকে তাকাতেই রূপসা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। চলো। তারা হল রুম পেরিয়ে ড্রয়িং রুমে আসার জন্য সিঁড়িতে পা রাখতেই অলি বলে ওঠে, আপু তোমরা কোথাও যাচ্ছ? উর্মিলা অলির কণ্ঠ অনুসরণ করে অলির দিকে তাকায়। মেয়েটাকে দেখলেই তার ভালো লাগে। এরকম কিউট পিছে একটা মেয়ে তার গুরুগম্ভীর মুড়ি ভাইয়ের বউ হবে, সেটা কি সে কখনো ভাবতে পেরেছে? অলি এক হাত মাথায় ওড়না টেনে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। উর্মিলা হালকা হেসে বলে ওঠে, আমরা ভার্সিটি যাচ্ছি অলি। উর্মিলার কথা শুনে অলির মনটা খারাপ হয়ে যায়। কখন আসবে আপু? আমার তো একা একা ভালো লাগে না। ভালো না লাগলে নিজেদের বাড়িতে চলে যাও না, থাকতে কে বলেছে? রূপসার কথা শুনে অলি আর উর্মিলা দুজনেই অবাক চোখে তাকালো। রূপাপু, তুমি ওকে এভাবে কেন বললে? ও ভাইয়ার বউ, সেই হিসেবে এটা ওরও বাড়ি, ও নিজের বাড়িতেই তো আছে। অলি মুখে হাসি টেনে বলল, আপনাকে তো ঠিক চিনতে পারছি না, যদি একটু পরিচয়টা দিতেন তাহলে বেশ উপকার হতো। আমি আবার আমার শত্রু আর বন্ধুর তালিকা করছি তো, তাই আর কি। শেষের কথাটুকু অলি নিম্ন স্বরেই বলল, ও তোমাদের তো পরিচয় করানো হয়নি। অলি, ও হচ্ছে রূপসা আপু, আমাদের একমাত্র ফুফাতো বোন। উর্মিলার কথা শেষ হতেই অলি কিঞ্চিত হেসে বলে ওঠে, ও এখন বুঝতে পারলাম, আসলে রূপসা আপু হয়তো নিজের বাড়িতে অনেক বেশি মিস করছে, সেই জন্যই আমাকে নিজের বাড়িতে যেতে বলেছে। আমি ঠিক বললাম তো রূপসা আপু? অলির কথা শুনে রূপসা চোখ কটমট করে অলির দিকে তাকালো। রূপসা বুঝে গেছে যে এই মেয়েটা ইচড়ে পোকা, নইলে এতটুকু মেয়ে তাকে এভাবে ঠেস লাগিয়ে বলতে পারতো না। অবশ্য তার জানা মতে মিডল ক্লাসের মেয়েরা আকাল পক্কই হয়। উর্মিলা অবশ্য কথাটা পজিটিভ ভাবেই নিয়েছে। তুমি কি সত্যি তোমার বাড়িকে মিস করছো রূপাপু? উর্মিলার কথা শুনে রূপসার রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল। উর্মি, তুমি কি ইনডাইরেক্টলি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো?
উর্মিলা হতভম্ব হয়ে গেল। সে কখন চলে যেতে বলল? নিজের বাড়িকে মিস করা কি অনুচিত কিছু? না রূপাপু, এসব তুমি কি বলছো? আমি তোমাকে চলে যেতে বলবো কেন? তোরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? কয়টা বাজে খেয়াল আছে? নূরনাহারের কথাই তারা ড্রয়িং রুমের দিকে তাকালো। রূপসা উর্মিলাকে পাশ কাটিয়ে নিচে নেমে গেল। উর্মিলাও তার পিছু পিছু চলে গেল। আলী বেচারি একা একা কি করবে বুঝতে না পেরে নিজের রুমের দিকেই যেতে নিচ্ছিল। তখনই নূরনাহার তাকে ডাক দেয়। বৌমা, তোমার কাজ না থাকলে এসো আমার কাছে। নূরনাহারের মুখে বৌমা ডাক শুনে অলি বড়সড় একটা ধাক্কা খেলো। তবে তাকে তো আর গিয়ে বলতে পারবে না যে আপনি আমাকে অলি বলেই ডাকবেন। এসব ডাকনাম আমি নিতে পারছি না। অলি মনে মনে কথাগুলো ভেবে নিচে নেমে আসলো। শোনো বৌমা, একটু সাবধানে হাঁটাচলা করবে। এই সময় কিন্তু একদমই বেখেয়ালি হয়ে হাঁটা যাবে না। অলি ওপর নিচ মাথা নাড়ালো। নূরনাহার অলির মাথায় হাত রেখে বলল, চলো মায়ের রুমে গিয়ে গল্প করে। অলি চুপচাপ কাকি শাশুড়ির সাথে দাদুমণির রুমের দিকে চলে গেল। বিকেল বেলা অলি নূরনাহারের সাথে বসে গল্প করছিল। তুমি তো কিছুই খেতে। হ্যালো ভালোবাসার বন্ধুরা, গল্পটা কিরকম লাগলো কমেন্টে জানাবেন। আর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আপনারা কী ধরনের গল্প শুনতে চান কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।